স্বাগত। আজ আমরা ইসরায়েলকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর ভিত্তিতে। দেশটা তো আকারে বেশ ছোট, তাই না? নিউ জার্সি বা ওয়েলসের মতো, কিন্তু বৈপরীত্যে ভরপুর। এই সূত্রগুলো থেকে কিছু চমকপ্রদ দিক জানার চেষ্টা করব আজ। হ্যাঁ, ঠিক তাই। সূত্রগুলো দেখলে বেশ অবাক হতে হয়। প্রাচীন ইতিহাস একদিকে, আবার অন্যদিকে দেখুন একদম অত্যাধুনিক প্রযুক্তি আর সংস্কৃতির দিকটাও বেশ অন্যরকম। তো আমরা এর ভূগোল, প্রযুক্তি, সমাজ, ইতিহাস এইসব নিয়ে কথা বলবো। বোঝার চেষ্টা করব এই বৈপরীত্যগুলোর পেছনের কারণটা কি। চলুন তাহলে প্রকৃতি দিয়েই শুরু করা যাক। ছোট জায়গা, কিন্তু সূত্রগুলো বলছে কি নেই সেখানে? মরুভূমি। হ্যাঁ, মরুভূমি আছে, আবার বরফে ঢাকা পাহাড়ও আছে। ঠিক। আবার একদিকে সমুদ্র সৈকত, অন্যদিকে সবুজ বনভূমি, সবই একসাথে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেটা সূত্র থেকে পেলাম, যে এটি সেই হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটা, যারা ২১ শতকে পা রেখেছে ২০ শতকের চেয়ে বেশি গাছপালা নিয়ে। এটা কিভাবে সম্ভব হলো বলুন তো? হুম, এটা আসলে ওদের একটা বেশ পরিকল্পিত বনায়ন কর্মসূচির ফল। ওরা পরিবেশ নিয়ে বেশ সচেতন বলা যায়। আর ভৌগোলিকভাবেও দেখুন, জায়গাটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাখিদের জন্য। পাখিদের জন্য? কিভাবে? হ্যাঁ, পাখিদের পরিযায়ী যাত্রাপথের একটা প্রধান রাস্তা এটা। সূত্র বলছে প্রতি বছর প্রায় ৫০০ মিলিয়ন পাখি, ইউরোপ, এশিয়া আর আফ্রিকার মধ্যে যাতায়াতের সময় এই ইসরায়েলের উপর দিয়ে উড়ে যায়, দুবার করে। বলেন কি? ৫০০ মিলিয়ন? এত ছোট একটা জায়গার উপর দিয়ে? এটা তো ভাবাই যায় না। ঠিক, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, প্রকৃতির এই বৈচিত্র্যের কথা তো শুনলাম। এবার একটু প্রযুক্তির দিকে আসি। প্রায় শুনি স্টার্টআপ নেশন এই কথাটা। হ্যাঁ হ্যাঁ, কথাটা খুব চালু। সূত্রগুলো তো তাই বলছে। মাথাপিছু স্টার্টআপ কোম্পানির সংখ্যা নাকি বিশ্বের সবচেয়ে বেশি। একদম। আর ন্যাসড্যাকের তালিকায় যে কোম্পানিগুলো আছে সেই সংখ্যাতেও আমেরিকার ঠিক পড়ে। বাহ! এই স্টার্টআপ নেশন হওয়ার রহস্যটা কি? সূত্রগুলো কি বলছে? দেখুন, কয়েকটা কারণ উঠে আসছে। যেমন, ওদের কর্মী বাহিনী বেশ উচ্চশিক্ষিত। গবেষণা আর উন্নয়নে সরকারি বেসরকারি দুই তরফেই প্রচুর বিনিয়োগ হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওরা সামরিক প্রযুক্তিকে খুব সফলভাবে সাধারণ মানুষের কাজে লাগানোর মতো করে বদলে নিয়েছে। ও আচ্ছা। তবে উদ্ভাবনটা যে শুধু ডিজিটাল দুনিয়ায় তা কিন্তু নয়। যেমন ধরুন, এই যে আধুনিক বিন্দু সেচ বা ড্রিপ ইরিগেশন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো শুনেছি। জল সাশ্রয়ের জন্য দারুণ কার্যকর। একদম। বিশ্বজুড়ে কৃষিতে এটা একটা বিপ্লব এনেছে বলতে পারেন। আর সেটার শুরু কিন্তু এখানেই। এমনকি ওরা এমন প্রযুক্তিও বানিয়েছে যা বাতাস থেকে পানীয় জল তৈরি করতে পারে। বাতাস থেকে জল? সত্যি? হ্যাঁ, এখন বিশ্বের অনেক প্রত্যন্ত অঞ্চলে যেখানে জলের অভাব, সেখানে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। প্রয়োজন অনুযায়ী উদ্ভাবন যাকে বলে। দারুণ ব্যাপার তো। প্রযুক্তির পাশাপাশি ভাষাগত দিকেও তো একটা অসাধারণ ঘটনা ঘটেছে ওখানে, তাই না? সূত্রগুলো ঘেটে একটা জিনিস খুব চোখে পড়ল, হিব্রু ভাষার ব্যাপারটা। ও হ্যাঁ, হিব্রু ভাষার পুনরুজ্জীবন। ঠিক। এটা তো আধুনিক ইতিহাসে একমাত্র উদাহরণ যেখানে একটা মৃত ভাষা, যেটা শত শত বছর ধরে কেউ বলতো না, সেটা আবার মানুষের মুখের ভাষা হয়ে উঠেছে। এটা তো শুধু একটা ভাষা ফিরে আসা নয়, এর চেয়েও বেশি কিছু, তাই না? নিঃসন্দেহে এটা একটা অসাধারণ ভাষাগত এবং একই সাথে সাংস্কৃতিক অর্জনও বটে। সূত্রগুলো বলছে এই ভাষার পুনরুজ্জীবন শুধু যে একটা যোগাযোগের মাধ্যম ফিরিয়ে এনেছে তা নয়, বরং বিভিন্ন দেশ থেকে আসা ভিন্ন ভিন্ন সংস্কৃতির ইহুদিদের মধ্যে একটা জাতীয় ঐক্য, একটা পরিচয় তৈরিতেও বিরাট ভূমিকা রেখেছে। বুঝলাম। আর সমাজের দিকে তাকালেও দেখবেন দারুণ বৈচিত্র্য। যেমন কোশার ম্যাকডোনাল্ডস আছে সেখানে। কোশার ম্যাকডোনাল্ডস? সেটা কি রকম? যেখানে ওরা ধর্মীয় নিয়ম মেনে খাবার বানায়। যেমন ধরুন, চিজবার্গার পাওয়া যায় না, কারণ মাংস আর দুগ্ধজাত জিনিস একসাথে মেশানো ওদের নিয়মে নেই। আবার কিছু আউটলেটস শনিবারে বন্ধ থাকে। ইন্টারেস্টিং। নাগরিক আছেন, তার সাথে ইথিওপিয়া, রাশিয়া, ইরান, ইয়েমেন, এরকম ১০০টারও বেশি দেশ থেকে আসা ইহুদি অভিবাসী সবাই মিলেমিশে থাকে। সত্যিই খুব বৈচিত্র্যময়। আচ্ছা, সূত্রগুলোতে আরেকটা বেশ অদ্ভুত তথ্য পেলাম, একটা সামরিক কুকুর কবরস্থানের কথা। হ্যাঁ, ওটা আছে। যেখানে
যুদ্ধে মারা যাওয়া কুকুরদের নাকি সৈন্যদের মতোই সম্মান দিয়ে কবর দেওয়া হয়। হ্যাঁ, এটা কিসের প্রতীক? এটা সম্ভবত প্রাণীদের প্রতি ওদের একটা সম্মানবোধ দেখায়, আর হয়তো এটাও বোঝায় যে সামরিক ক্ষেত্রে ছোট বড় প্রত্যেকটা অবদানকেই ওরা স্বীকৃতি দেয়। ঐতিহাসিক দিক থেকেও দেখুন, মাথাপিছু জাদুঘরের সংখ্যাটাও নাকি বিশ্বের সবচেয়ে বেশি। তাই নাকি? হ্যাঁ, আর এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়তো জেরুজালেমের সেই মিউজিয়ামটা, যেখানে ডেড সি স্ক্রোলস রাখা আছে। ও, ডেড সি স্ক্রোলস, মানে বাইবেলের সবচেয়ে পুরনো কিছু পাণ্ডুলিপি। একদম, ইতিহাস যেন ওখানে জীবন্ত। আর ভূগোলের কথা যদি বলি, ডেড সি বা মৃত সাগরের কথাও তো বলতেই হয়, যেটা জর্ডানের সাথে ভাগাভাগি করা। ঠিক, পৃথিবীর সবচেয়ে নিচু স্থলবিন্দু, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 430 মিটারেরও বেশি নিচে। একদিকে ঐতিহাসিক গুরুত্ব আর একদিকে ভৌগোলিক চরমতা, মানে একই জায়গায় কত কি। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে একটা মৃত ভাষার পুনরুজ্জীবন, জল প্রযুক্তিতে একেবারে সামনের সারিতে থাকা, আবার লক্ষ লক্ষ পাখির পরিযায়ী পথ হওয়া, মাথাপিছু সবচেয়ে বেশি মিউজিয়াম থাকা, এই সূত্রগুলো ইসরায়েলের এমন একটা ছবি তুলে ধরছে যা আমরা সচরাচর খবরে বা আলোচনায় পাই না। সত্যি, একটা ছোট্ট দেশের মধ্যে এত রকমের বৈপরীত্য। হ্যাঁ, আর এটাই আসলে ভাবার মতো বিষয়, যে এইটুকু একটা জায়গার মধ্যে এত রকমের প্রাকৃতিক, সাংস্কৃতিক আর প্রযুক্তিগত বৈপরীত্য একসাথে সহ অবস্থান করছে কি করে। এখানেই প্রশ্নটা জাগে যে এই বৈপরীত্যগুলো কিভাবে একে অপরের সাথে মিশে, মানে ইন্টারঅ্যাক্ট করে দেশটির আজকের পরিচয়টা তৈরি করছে। আমার মনে হয় এই ভিন্ন ভিন্ন উপাদানগুলোর মধ্যেকার যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া, সেগুলো আরও একটু গহরাইয়ে খতিয়ে দেখাই হতে পারে আমাদের পরবর্তী অনুসন্ধানের একটা ইন্টারেস্টিং বিষয়।